সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মাফলুফা ফাইজা ইসলাম। আমাদের আজকের লেকচার টপিক হচ্ছে ম্যাচিং অ্যান্ড রিঅ্যারেঞ্জিং। তোমরা সবাই জানো যে ম্যাচিংয়ে 5 মার্কস এবং রিঅ্যারেঞ্জে 8 মার্কস থাকে। এখন ম্যাচিং রিঅ্যারেঞ্জ এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে এখানে যদি তুমি ঠিক মতন লিখতে পারো ফুল মার্কসটাই পাওয়া যায়। প্যারাগ্রাফের মতন বা গ্রাফ, পাই চার্ট, সামারি এইগুলোর মতন তোমাদের এখান থেকে মার্কস ওভাবে কাটা যাবে না যদি না তোমরা ভুল লিখে থাকো। তো চলো দেখি আমাদের আজকের লেকচারে কি কি আছে। আজকে ম্যাচিংয়ে আমি বেশ কিছু ম্যাচিং প্র্যাকটিস রেখেছি এবং কিছু রিঅ্যারেঞ্জমেন্ট রেখেছি। আচ্ছা, এখানে দেখো 3টা কলাম আছে, 3টা কলামে 3টা পার্ট আছে। এই 3টা পার্ট থেকে নিয়ে মানে পার্টগুলো নিয়ে এক একটা সেন্টেন্স তোমাদের তৈরি করতে হবে। আচ্ছা, কোনো সেন্টেন্স তৈরির সময় তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হয়, যেমন সাবজেক্টের সাথে মানানসই কোন পার্টটা হচ্ছে, বা কিছু গ্রামাটিক্যাল রুলসও থাকে। যেমন এইখানেই শুরুটাই দেখো, টলারেন্স ইজ নট অনলি। যখন এখানে নট অনলি আছে তার মানে তোমার বুঝতে হবে যে পরবর্তী পার্ট যেটা থাকবে সেখানে কোথাও বাট অলসো থাকবে, যেটা কিনা কলাম বিতে লাস্ট সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরকম। আবার যদি কোনো সেন্টেন্সের শুরুতে মানে একটা পার্টের সাথে ভার্ব চলে আসে, তার মানে তোমার বুঝতে হবে পরের পার্টটাতে শুরুতে ওভাবে ভার্ব থাকলে ওই জিনিসটা আমরা এই পার্টের সাথে যুক্ত করব না। এরকম দাঁড়ায় বিষয়গুলো। এখন দেখো ফার্স্ট সেন্টেন্সটা কি হতে পারে। টলারেন্স ইজ নট অনলি অ্যান অ্যাবস্ট্রাক্ট ভার্চু বাট অলসো, এখানে কি হতে পারে বলো তো? অলসো আ নেসেসারি ক্যাপাসিটি ফর কম্প্রোমাইজ। আচ্ছা, এটার মানে দাঁড়াচ্ছে, হ্যাঁ, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা। কেমন? তো তাহলে নাম্বার 1 সেন্টেন্স দাঁড়াচ্ছে যে টলারেন্স ইজ নট অনলি অ্যান অ্যাবস্ট্রাক্ট ভার্চু বাট অলসো আননেসেসারি ক্যাপাসিটি ফর কম্প্রোমাইজ। আচ্ছা, এখানে দেখো সেকেন্ড নাম্বারটা হচ্ছে ম্যান বিং সোশ্যাল বিং। ওকে, এখানে দুইবার বিং আছে। এই দুই জায়গার মানে কিন্তু একটু দুই রকম হয়। একটা বিং হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের বিং, আরেকটা হচ্ছে হিউম্যান বিং বা সোশ্যাল বিং, অর্থাৎ ওই বিং মানে হচ্ছে সত্তা। ঠিক আছে, তো যাই হোক, আমরা প্রত্যেকটা ম্যাচিংয়ের কিন্তু পরের পেজে আনসারও দিয়েছি। তো সেই ক্ষেত্রে চলো আমরা আনসারগুলো একটু দেখতে থাকি যে আমাদের 5টা সেন্টেন্স কীরকম আছে। এই যে এখানে দেখো যে টলারেন্স ইজ নট অনলি অ্যান অ্যাবস্ট্রাক্ট ভার্চু বাট অলসো আননেসেসারি ক্যাপাসিটি ফর কম্প্রোমাইজ। তো টলারেন্স মানে তোমরা সবাই বুঝো যে আমাদের ধৈর্য ক্ষমতা বা সহ্য করার যে বিষয়টা, মেনে নেওয়ার যে বিষয়টা। তো এখানে বলছে এটা শুধু একটা অ্যাবস্ট্রাক্ট ভার্চুই না, মানে জাস্ট একটা কি বলবো, যে ধরা ছোঁয়া যায় না অ্যাবস্ট্রাক্ট বিষয়, তো তোমরা বোঝোই। অ্যাবস্ট্রাক্ট ভার্চু বা পূর্ণই নয়, এটা হচ্ছে মানব সমাজে বেঁচে থাকতে হলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কম্প্রোমাইজ। সেই কম্প্রোমাইজের ক্যাপাসিটির জন্য খুবই নেসেসারি একটা বিষয়। আচ্ছা, তারপর দেখো সেন্টেন্স বিতে বলছে ম্যান বিং আ সোশ্যাল বিং has to live in the spirit of harmony with other people in society. এইখানে যেহেতু সোশ্যাল বিংয়ের কথা বলছে, তার মানে আমাদের একটু আন্দাজ করে নিতে হয় যে এইখানে সামাজিক জীব হিসেবে মানুষের যে বৈশিষ্ট্য সেরকম একটা কিছু থাকতে হবে, যেটা কিনা আমাদের সামাজিক জীব হিসেবে আমাদের উচিত হচ্ছে একজন আরেকজনের সাথে মিলেমিশে বসবাস করা, একটা সমাজের অন্যান্য সদস্যদের সাথে তাল মিলিয়ে চলা, মানে একজন আরেকজনের সাথে যেন সংঘাতে না জড়িয়ে পড়ি। নাম্বার সি দেখো, ইন সাচ আ ট্র্যাডিশনাল প্রসেস টলারেন্স ইজ আ social value which is opposed to dogmatism as well as dictatorship.
আচ্ছা, এইখানে বলছে যে ট্র্যাডিশনাল প্রসেস, যে সাধারণত চলে আসছে এরকম যে ঐতিহ্যবাহী যে আমাদের প্রসেসটা, সেইখানে টলারেন্স হচ্ছে একটা সোশ্যাল ভ্যালু, যেটা কিনা ডগম্যাটিজম এবং ডিক্টেটরশিপের অপোজিট। আচ্ছা, এই জায়গায় এই দুটো শব্দ তোমাদের একটু নতুন লাগতে পারে, সেটা হচ্ছে ডগম্যাটিজম আর একটা হচ্ছে ডিক্টেটরশিপ। ডগমা বলতে যেটা বোঝায় যে কোনো একটা মতবাদ, ঠিক আছে। এখন ডগম্যাটিজম বলতে যে জিনিসটা, সেটা হচ্ছে যে কোনো মতবাদ আঁকড়ে ধরে যখন আমরা ওইটা নিয়ে অনেক বাড়াবাড়ি করতে থাকি, বা মানে একটু এক্সট্রিম ব্যাপার বলতে পারো বা মৌলবাদ বলতে পারো, যে ওইটা ধরে যখন আমরা আঁকড়ে বসে থাকি এবং অন্য কারোর মতামত, অন্য কারোর থিওরি, বিশ্বাস, এগুলো আমরা মেনে নিতে চাই না, একটু হার্ড লেভেলে চলে যায়, তখন সেটাকে ডগম্যাটিজম বলে। আর ডিক্টেটরশিপ তো বুঝতেই পারো যে স্বৈরাচার যে বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, নাম্বার ডি হচ্ছে উই ক্যান নট পারসুয়েড others unless we ourselves are at the same time ready to be persuaded by practicing flexibility. আচ্ছা, এই জিনিসটাও তোমরা হয়তো বা বুঝতে পারবে, কারণ দেখো এখানে ডি নাম্বার যেটা আছে যে উই ক্যান নট পারসুয়েড, এখানে পারসুয়েশনের কথা বলছে, মানে রাজি হওয়ার বা আমরা একটা কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়ার জন্য তৈরি, এরকম। তো এখানে যখন পারসুয়েডের কথা বলছে যে আমরা অন্যকে পারসু করতে পারবো না, বা অন্যকে মানাতে বা রাজি করার চেষ্টা করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরাই ওই জিনিসগুলো মেনে নিতে না পারি। মানে একটা রিজন বুঝাচ্ছে, একটা পয়েন্ট বুঝাচ্ছি, ওই পয়েন্টটা আগে আমাদের নিজেদের মেনে নিতে হবে, তখন আমরা অন্যদেরকে সেটার জন্য পারসু করতে পারি বা অন্যদেরকে সেটার জন্য কনভিন্স করতে পারি, মানাতে পারি, এই জন্য। আচ্ছা, ই নাম্বার দেখো, ইট ইজ দি সিন in the society that giving something and taking something has become an ordinary affair of life. আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে যে সোসাইটিতে বাস করতে গেলে আমাদের গিভ অ্যান্ড টেক যে সিস্টেমটা, সেটার মধ্য দিয়ে যেতে হয়, যে আমরা কিছুটা দিব কিছুটা নিব, এইরকম। আমরা যদি কোনো কিছু দিতে রাজি না থাকি, তাহলে আমরা আরেকজনের থেকে সেটা নিতে পারবো না, ঠিক আছে। এখানে দেখো ই নাম্বারের সাথে একদম ফার্স্টটুকু আছে, তো এখানে ইট ইজ দ্য সিন ইন দ্য সোসাইটি গিভিং সামথিং অ্যান্ড টেকিং সামথিং হ্যাজ বিকাম অ্যান অর্ডিনারি অ্যাফেয়ার অফ লাইফ, ঠিক আছে। মানে এই গিভ অ্যান্ড টেক ব্যাপারটা আমাদের জীবনের একটা মানে পার্ট অ্যান্ড পার্সেল, বা যেটা বলি খুব ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আমাদের জীবনের সাথে, ঠিক আছে। অর্ডিনারি অ্যাফেয়ার হয়ে যাচ্ছে আমাদের জীবনের জন্য। আচ্ছা, নেক্সট যেটা আছে এখানে কি বলছে দেখো, এখানে কমিউনিকেটিভ কম্পিটেন্সের কথা বলছে। কমিউনিকেটিভ কম্পিটেন্স হচ্ছে আমাদের যোগাযোগ করার যে বিষয়, একজন আরেকজনের সাথে যোগাযোগের যে বিষয়টা, সেটা নিয়ে বলছে, ঠিক আছে। তাহলে এই জায়গায় যেটা হতে পারে যে এখানে আমরা কমিউনিকেটিভ কম্পিটেন্স বা যোগাযোগ মাধ্যম নিয়ে কথা বলবো। এখানে দেখো যে অ্যাকুইজিশন আছে, তারপরে এখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কথা বলছে। কমিউনিকেশনে সব থেকে মানে আমরা কী দিয়ে কমিউনিকেট করি, ল্যাঙ্গুয়েজ দিয়ে, তো এখানে অবশ্যই ল্যাঙ্গুয়েজের কথা থাকবে। আচ্ছা দেখো, কমিউনিকেটিভ কম্পিটেন্স রেফার্স দ্য অ্যাবিলিটি অফ ইউজিং ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি ইন ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস। তো কমিউনিকেটিভ কম্পিটেন্সটা কী জিনিস, ওইটা আমাদের এখান থেকে খুঁজে নিতে হবে, মানে যোগাযোগের দক্ষতা। তো একটা ল্যাঙ্গুয়েজকে বিভিন্ন সার্কামস্ট্যান্সে বা বিভিন্ন সিচুয়েশনে আমরা কিভাবে ইউজ করব, সেই যে দক্ষতা, সেটাকেই আমরা কমিউনিকেটিভ কম্পিটেন্স বলে থাকি। আচ্ছা, এখন কমিউনিকেটিভ কম্পিটেন্স বা যোগাযোগের দক্ষতা বৃদ্ধির অনেক রকম উপায় আছে, সেটাই নাম্বার বিতে বলা হচ্ছে। আচ্ছা, তো একটা হচ্ছে অ্যাকুইজিশন। Acquisition is the way of developing ability in their mother tongue, ঠিক আছে। অ্যাকুইজিশন হচ্ছে আমরা যেটা আমাদের মাতৃভাষা হয় সেই জিনিসটার ক্ষেত্রে, ঠিক আছে। তো
অ্যাকুইজিশন বলতে আসলে এরকম কিছু বোঝায়, তোমরা এই টার্মটা জানো কি না। এখন এখানে একটা বিষয়, সেটা টেবিলে তোমরা নতুন কোনো শব্দ দেখতে পারো, নতুন কোনো টার্ম দেখতে পারো, এখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এই জায়গাটাই তোমাদের একটু কমন সেন্স কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে যে তোমরা অন্য পার্টগুলো একটু পড়ে দেখবে, কারণ কোনো না কোনো সেন্টেন্স তোমরা বুঝতেই পারবে যেটা কি হচ্ছে। যেমন ফার্স্ট সেন্টেন্সটা বোঝা যায়, সেকেন্ড সেন্টেন্সটাও বোঝা যায়। এখন অ্যাকুইজিশনটা কি, এইটা যদি তোমরা বুঝতে চাও, সেখানে তোমাদের বাকি পার্টগুলো, অন্য সেন্টেন্সগুলো, মানে অন্য ক্লজগুলো একটু পড়ে পড়ে বুঝে নিতে হবে, ঠিক আছে। তো অ্যাকুইজিশনটা কি হতে পারে এরকম। এখন অ্যাকুইজিশনটা হচ্ছে আমাদের মাদার টাং বা মাতৃভাষার ক্ষেত্রে ঘটে থাকে, যে আমরা যখন কোনো ভাষা আত্মীকরণ করি বা জিনিসটা অটোমেটিক্যালি এমনিতে আমাদের মধ্যে চলে আসে বিভিন্ন সিচুয়েশনে, ওইটা হচ্ছে অ্যাকুইজিশন। যেটা আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, যেরকম ইংলিশ আমাদের জন্য, ওইটা আমাদের করা টাফ হয়। আমাদের মতো মানে বাংলাদেশি মানুষই অ্যাকোয়ার করতে পারে, অ্যাকুইজিশনের মধ্যে যেতে পারে, যদি কিনা তারা দেখা যাচ্ছে ইংলিশ স্পিকিং একটা কান্ট্রিতে জন্ম নেয়, ওখানে বড় হতে থাকে, তাহলে তাদের জন্য ইংরেজি অ্যাকোয়ার করাটা কিন্তু কঠিন হবে না। কিন্তু আমাদের জন্য যেহেতু এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ওখানে একটু প্রবলেম হয়, ঠিক আছে। তো এখানে দেখো কি বলছে, acquisition is the way of developing ability in their mother tongue। তারপর ডি বলছে যে a language gets more successful when it is acquired, মানে একটা ভাষা অনেক সাকসেসফুল হয় যখন এটাকে অ্যাকোয়ার করা হয়। তারপর এই নাম্বারটা দেখো, in non-technical term acquisition is picking up a language spontaneously। তো spontaneously মানে কি, স্বতঃস্ফূর্তভাবে, বা ওটা যেটা এমনিতেই চলে আসে, আমাদের ক্ষেত্রে যেটা বাংলা ভাষার সাথে হয়ে থাকে, ঠিক আছে। তো এই টেবিলটা হচ্ছে বা এই ম্যাচিংটা হচ্ছে কম্পিটেন্স নিয়ে, যোগাযোগের দক্ষতা নিয়ে বলা হচ্ছে। এখানে অ্যাকুইজিশন একটা নতুন টার্ম, যেটা তোমরা শিখলে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি দেখাচ্ছে। এখানে হচ্ছে তোমরা এই কলামগুলো যদি একটু পড়ো, তাহলে দেখবে যে এটা কিছুটা, এটা গ্রিন হাউস গ্যাস নিয়ে আসলে কথা বলা হচ্ছে, ঠিক আছে। মানে হিউম্যান বিহেভিয়ার বা হিউম্যান প্র্যাকটিসের কারণে গ্রিন হাউস গ্যাস কীভাবে বাড়ছে, বা আমাদের আসলে বাঁচার ক্ষেত্রে আমরা যে এনার্জি ইউজ করি, গ্রিন হাউস গ্যাস ইউজ করি, সে বিষয়ে বলা হচ্ছে, ঠিক না। তো এই জায়গায় একটু কনফিউশন আসতে পারে। এখন হিউম্যানস যখন সাবজেক্ট বলেছে, আর কিছু নাই, তার মানে কলাম বি থেকে এমন একটা কিছু পিক করতে হবে যেখানে তোমার ভার্ব থাকবে। সাবজেক্টের পর তো ইংলিশে ভার্বই আসে, ঠিক না। এখন মানে হিউম্যানস ক্যান কন্ট্রোল হতে পারে, হ্যাড বিন রেইজড হতে পারে, ক্যান নিদার চেঞ্জ হতে পারে, আর হতে পারে, মানে এখানে দেখো সবগুলোই কিন্তু ভার্ব আছে। তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু কনফিউশনটা চলে আসে। এখন এখানে হতে পারে যে হিউম্যানস আর রেসপন্সিবল ফর দ্য অ্যালার্মিং রাইজ অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, মানে এখানে যদি হিউম্যানসের সাথে তুমি আর দাও, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটা চলে আসে। আচ্ছা, তো এই জায়গায় আমরা বলতে পারি যে এখানে কি আসছে, দেখো এখানে হিউম্যানসের সাথে আমি বলছিলাম কি যে হিউম্যানস আর রেসপন্সিবল, এটা একটা হতে পারে, কিন্তু তোমাদের অ্যান্সারে কি আছে দেখো, হিউম্যানস ক্যান নিদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নর দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। এখন এটাও হতে পারে। বিষয় হচ্ছে যে তোমরা আগেই কোনো একটা কিছু লিখে ফেলবে না, যে অ্যান্সারটা আমি বলেছি সেটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটা কিন্তু ভুল নয়। কিন্তু সমস্যা কোথায় হবে জানো, যখন তোমরা আরেকটা সেন্টেন্সের বাকি পার্টের সাথে কিছু মিলাতে পারবে না। তো এভাবে আমাদের হচ্ছে শুরুতে একটা জিনিস আমাদের মনে হতে পারে, সেখান থেকে আমাদের আবার চেঞ্জও আসতে পারে, ঠিক আছে। এই জন্য শুরুতে তোমরা একটু যখন কোয়েশ্চেন পাবে, পেন্সিল দিয়ে তোমরা একটু প্র্যাকটিস করে নিতে পারো, পড়ে দেখতে পারো যেটার সাথে যেটা মিলাচ্ছ সেটা ঠিক আছে কিনা। দেখো এখানে কি বলছে, হিউম্যানস ক্যান নিদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নর দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান, মানে মানুষের কিন্তু কি
সূর্যের ব্যাসার্ধ বা পৃথিবীর যে অক্ষাংশ মানে চলার যে পথ অরবিট কোনোটাই চেঞ্জ করার কিন্তু ক্ষমতা নেই, বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস। কিন্তু তারা কি করতে পারে, তাদের ক্ষমতা আছে যে তারা গ্রিন হাউস গ্যাসের কনজাম্পশনটা কন্ট্রোল করতে পারে। কনজাম্পশন বলি বা ঠিক কনজাম্পশন না, এখানে ইনক্রিজটাই হবে, মানে আমাদের বিভিন্ন কনজাম্পশনের কারণে গ্রিন হাউস গ্যাসটা ইনক্রিজ হয়, সেটা হচ্ছে তারা কন্ট্রোল করতে পারে। আচ্ছা, the carbon dioxide concentration had been raised alarmingly during the last 100 years. আচ্ছা, নাম্বার ডি কি হচ্ছে, the main cause of the increase in carbon dioxide level in the atmosphere lies in the burning of fossil fuels. নাম্বার ই হচ্ছে, we humans are responsible for the alarming rise of carbon dioxide in the atmosphere. আচ্ছা, এখানে এ আর ই এর মধ্যে সাবজেক্টটা একটু চেঞ্জও কিন্তু হতে পারতো, তবে যাই হোক ওই ক্ষেত্রে সমস্যা হবে না, মানে তোমরা যদি একটা সেন্সিবল সেন্টেন্স মেক করতে পারো সেখানে আর কোনো প্রবলেম নেই। যাই হোক, এটা হচ্ছে তোমাদের কার্বন ডাইঅক্সাইড নিয়ে বা গ্রিন হাউস গ্যাসের ইনক্রিজ নিয়ে বলা হয়েছে, সেটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখানে একটা জিনিস যে কনসেন্ট্রেশন, এটা বলতে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বা কার্বন ডাইঅক্সাইডের যে বায়ুমণ্ডলে বৃদ্ধি পাওয়া সেই জিনিসটা বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, এখানে দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন পুরোটাই একটা সাবজেক্ট, কাজে এটার সাথে একটা ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব যেটা আসবে সেটা তোমাদের পিক করতে হবে। এই যে এখান থেকে তোমরা দেখো, এর আগে আমরা দেখেছিলাম সবগুলোতেই কি আসে, সবগুলোতে এখানে ভার্ব আছে, কিন্তু তোমাদের সাথে এই ফার্স্ট টপিকটার সাথে ফার্স্ট সাবজেক্টটার সাথে যাই এরকম একটা ভার্বে এখান থেকে পিক করতে হবে, ঠিক আছে? তো দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন লাইজ, ক্যান, নিদার, চেঞ্জ, আর এগুলো হয় না, ঠিক আছে? ক্যান, কন্ট্রোল, এটা কোনোটাই হয় না। তো হ্যাড বিন রেজডটা এটা আসতে পারে, তো আসলেই সাথে সাথে তোমাদের ভাবে লেখা শুরু করা উচিত না, আমার মনে হয় যে তোমরা আগে একটু পড়ে দেখবে। আচ্ছা, এখানে কি বলছে দেখো, এভরি ইয়ার মিলিয়ন্স অফ পিপল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে যেটা বলছে এখানে হচ্ছে যে ফুড নিউট্রিশনের কথা বলছে, আর হ্যাঁ, ফুড নিউট্রিশন এখানে দেখো আননেসেসারিলি রিডিউসিং এক্সিস্টিং, আচ্ছা, তার মানে এখানে দাঁড়াচ্ছে যে পলিউশন নিয়ে, ঠিক আছে? পলিউশনের কারণে মানুষ যে সাফার করছে, আস্তে আস্তে নিউট্রিশন ভ্যালুটা কমে যাচ্ছে, সেই বিষয়ে কথা বলছে। ওকে, এখানে কি হতে পারে দেখো, এখানে আসছে শুরুর সেন্টেন্সটাই, এভরি ইয়ার মিলিয়ন্স অফ পিপল all over the world die unnecessarily as a result of pollution. তো প্রতি বছর যে অনেক অনেক মানুষ পলিউশনের কারণে মারা যাচ্ছে সেটা তুলে নিয়ে আসছে। দেখো, we are existing our lives through fighting against pollution, namely air pollution, soil pollution, sound pollution, water pollution and so on. আচ্ছা, নাম্বার সি দেখো, from wheat to rice, all kinds of food grains are reducing their nutrition value. Number D কি আসছে, a recent report says food grains have lost 17% nutritious value because of mixing carbon dioxide in them. ঠিক আছে, এখন recent report says, recent report কি সে মানে কি বলছে, কি বলতে পারে, এই ধরনের যখন কোনো শুরুতে অংশ থাকবে তখন সেটা তোমরা দেখবে যে একদম মানে কনক্রিট বা ভালো ইনফরমেশন দিচ্ছে এরকম একটা কিছু কিন্তু এটার সাথে থাকবে, এই ক্ষেত্রে এই পার্সেন্টেজটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটার সাথে মেলানোর জন্য। তারপর দেখো, দ্য রিসার্চার্স ডিমান্ড 30 crore people all over the world will be suffering from the shortage of zinc and protein within 2050 AD. আচ্ছা, এইখানে দেখো
ডি আর ইটা এই জিনিসটা কিন্তু তোমার কি হতে পারতো যে না, এই দুটো একটু দেখে মানে মনে হয় যে মিলতে পারতো, কিন্তু বিষয়টা হচ্ছে ই নাম্বারটা দেখো ডিরেক্ট বলেই দিচ্ছে রিসার্চার্স ডিমান্ড 30 crore। তো কাজে এখানে আসলে সোয়াপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে এরকম ইনফরমেশনের ক্ষেত্রে এটাও কিন্তু থাকতে পারতো, কিন্তু যেহেতু প্রথম অংশে সরাসরি এই 30 crore ব্যাপারটা বলেই দিচ্ছে, কাজে তোমাদের এখানে খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা, এইখানে দেখো জাপানিজ যে ম্যানার রিগার্ডিং ট্রাফিক রুলস সেটা বিষয়ে বলা আছে। এখানে পার্টগুলো দেখে যা বোঝা যাচ্ছে যে জাপানিজরা ট্রাফিক রুল ভায়োলেশন পছন্দ করে না, তারা এই কাজটা করে না। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে যে জাপানিজরা দ্য জাপানিজ alone on the street, না এটা হবে না। এই নাম্বারটা যেটা হতে পারে যে the Japanese are law abiding people, ঠিক না? the জাপানিজরা শুরুতে বলছে জাপানিজরা কেমন হয় সেটা, তারপরে they never drive or cross the road in violating traffic rules, এটা হতে পারে। তারপরে no Japanese, he or she alone on the street will violate the traffic rules। আচ্ছা, মানে কোনো জাপানি এই কাজটা করবে না, একা একা থাকলেও তারা করবে না। so long the red signal continues, a driver will keep the vehicle standing on the road. At dead of night, when there is no transport, someone is found waiting on the road for a green signal। আচ্ছা, এইরকম অ্যাপ্রক্সিমেটলি জিনিসটা দাঁড়ায় এবং আমার মনে হয় মোটামুটি ঠিকই হয়েছে। তো এইখানে তোমাদের মেলাতে হবে যে দেখো অনেক জিনিসগুলোই কিন্তু কাছাকাছি আছে, কারণ প্রত্যেকটা হচ্ছে জাপানিরা কি করে তাদের বৈশিষ্ট্য নিয়ে। তো তোমার ফার্স্ট সেন্টেন্সের সাথে সেকেন্ড সেন্টেন্সের ভার্বের মানে সেকেন্ড পার্টের ভার্বের থার্ড পার্টের এক্সটেনশনের সব কিছু মিলতে হবে এভাবেই। তো চলো দেখি আমরা এখানে কি বলছে। দ্য জাপানিজ আর ল অ্যাভয়েডিং পিপল, দে নেভার ড্রাইভ or cross road in violating traffic rules. No Japanese he or she alone on the street will violate the traffic rules. So long the red signal continues, the driver will keep the vehicle standing on the road. At dead of night, when there is no transport, someone is found waiting on the road for a green signal. মানে এখানে বলছে তারা এতই ল অ্যাভয়েডিং যে গভীর রাতেও যদি কেউ নাও থাকে তাও তারা একটা গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করবে। ঠিক আছে, তো এটা একটা বিষয়। আরেকটা বিষয়ও কিন্তু আছে, সেটা হচ্ছে তাদের কিন্তু সব কিছু অনেক বেশি ডিজিটাল থাকে আসলে, এখন এখানে রেকর্ডও থাকে। তো এই সিস্টেমটা এটা জিনিসটা মিউচুয়াল হয়, তো সব কিছু মিলিয়ে তারা ল মেনে চলে। আচ্ছা, এখানে দেখো ফ্রেন্ডশিপের ব্যাপারে বলা হচ্ছে, তারপরে ফ্রেন্ডশিপ, সিনসিয়ারিটি, লয়্যালটি এগুলো নিয়ে বলা হচ্ছে। এখন এখানে যদি ওয়ান অফ থাকে তাহলে পরেরটা আসলে ওয়ান অফ দ্য মোস্ট, ওয়ান অফ দ্য বেস্ট এরকম কিছু থাকার কথা, বা প্লুরাল একটা কিছু থাকবে। তো সেই ক্ষেত্রে এখানে হতে পারে ফ্রেন্ডশিপ ইজ ওয়ান অফ দ্য নোবেল এক্সপ্রেশনস অফ হিউম্যান রিলেশনস অ্যান্ড ইনস্টিংক্টস, এটা শুরুটা হতে পারে। আচ্ছা চলো আমরা দেখি এখানে কি কি সেন্টেন্স আছে। ফ্রেন্ডশিপ ইজ ওয়ান অফ দ্য নোবেল এক্সপ্রেশনস অফ হিউম্যান রিলেশনস অ্যান্ড instincts. It is a relation existing between hearts. Since sincerity and loyalty are the foundation of friendship, it is a boon and divine gift. তোমরা কি জানো boon মানে কি? boon মানেও ওই
ইয়ের মতোই, গিফটের মতোই, মানে এটা মানে আশীর্বাদ, ঠিক আছে। ইট ইজ অ্যান intimacy or an acquaintance existing between two like-minded person, মানে একই রকম মন মানসিকতার মানুষ, সেটা বলা হচ্ছে। Confidence, love, sacrifice and fellow feeling led a man to develop or establish friendship. তার মানে এটা বুঝতে পারছো যে এক মানে আত্মবিশ্বাস, পরস্পরের প্রতি ভালোবাসা, স্যাক্রিফাইস বা আত্মত্যাগ করার মতন মন মানসিকতা, এবং ফেলো ফিলিং মানে তোমার সাথে যে আছে, তোমার সাহচর্য যে আছে, তার প্রতি তোমার যে টান, সেইটা সব কিছু মিলিয়ে মানুষের মধ্যে ফ্রেন্ডশিপ বা এই বন্ধুত্বের সম্পর্কটা এস্টাবলিশ করতে আসলে এগুলো তোমাকে ইনফ্লুয়েন্স করবে। আচ্ছা, তো এখানে তোমরা বুঝতেই পারছো ডেমোক্রেসি নিয়ে বলা আছে। আচ্ছা, তো এখানে আসলে ডেমোক্রেসি মিনস ফেয়ার অ্যান্ড ইকুয়াল ট্রিটমেন্ট ফর দ্য সিটিজেন্স, এটা হওয়ার কথা। ইট ইজ আ সিস্টেম অফ গভর্নমেন্ট, এটা হতে পারে। তো চলো আমরা দেখি এখানে কি কি বলছে। আচ্ছা, democracy means freedom of speech, religious and political opinions. Okay. নাম্বার বিতে বলছে ইট ইজ এ সিস্টেম অফ গভর্নমেন্ট, মানে সরকার ব্যবস্থার একটা ধরন। তারপরে ইট মিনস ফেয়ার অ্যান্ড ইকুয়াল ট্রিটমেন্ট ফর দ্য সিটিজেন্স। আচ্ছা, এই যে ডেমোক্রেসি মিনস, আমি শুরুতেই দিয়েছিলাম যে ডেমোক্রেসি মিনস ফেয়ার অ্যান্ড ইকুয়াল ট্রিটমেন্ট ফর দ্য সিটিজেন্স। তো এ আর সি কিন্তু একই রকম, কাজেই এই দুটাও যদি তোমরা সোয়াপ করো তোমাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে। দুইটার স্ট্রাকচার সেমই, কারণ কাজে এই দুটো যদি তোমরা দাও সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা না। এনিওয়ে, নাম্বার ডি দেখো, পিপল ইলেক্ট দেয়ার রিপ্রেজেন্টেটিভস direct in a democratic country. Free and fair election is the precondition of government. মানে ডেমোক্রেটিক সিস্টেমে বা গণতান্ত্রিক উপায়ে হচ্ছে, গণতান্ত্রিক যে সিস্টেম সেইখানে গভর্নমেন্টের সিলেকশন বা ইলেকশন, মানে এই প্রসেসটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য একটা ফেয়ার নির্বাচন বা ফেয়ার ইলেকশন হওয়াটা অনেক জরুরি। আচ্ছা, 8 নম্বরে কি বলছে দেখো, 8 নম্বরে বলছে যে স্যাটেলাইট টেলিভিশনের কথা। স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেট, এগুলো কিভাবে আমাদের বর্তমান জীবনকে প্রভাবিত করেছে সেটা। আচ্ছা, এখানে চলো দেখি কি কি আছে। Satellite television and internet are the wonders of modern science and they have revolutionized information technology. The invention of these two wonders or devices has brought about revolutionary change in our daily life. They have now brought the whole world as much closer as a small village. They can now establish connection with anyone who is living in any corner of the world. Though it has made the world a global village, it has negative sides too. তো তোমরা সবাই গ্লোবাল ভিলেজ বা গ্লোবালাইজেশন কথাটার নাম শুনেছ, যারা কমার্সে পড়ো তারাও হয়তো বা ম্যাকলুহানের এই টার্মটার ব্যাপারে পড়েও থাকতে পারো। যাই হোক, এখানে শুরুর সেন্টেন্স দুটো কিন্তু বেশ বড়, তো এই দুইটা লেখার সময় তোমরা একটু খেয়াল রাখবে। ইনফ্যাক্ট সবগুলো লেখার সময় তোমাদের শুরুতে তোমরা একটা রাফ করতে পারো, শুরুতে নাও মিলতে পারে, কিন্তু যখন একটা রাফ করবে তখন তোমরা একটু পড়ে পড়ে দেখবে যে এক পার্টের সাথে আরেক পার্টের সামঞ্জস্য আছে কিনা। আচ্ছা, 9 নম্বর দেখো কি বলছে। 9 নম্বর গার্মেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে বলা আছে। তো এখানে যেটা হওয়ার কথা, দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি হ্যাজ আ পায়োনিয়ারিং রোল ইন দ্য ডেভেলপমেন্ট of industrial sector of Bangladesh, এটা হওয়ার কথা। তারপর beside enriching the country's economy,
it has played a very important role in alleviating unemployment, এটাও হতে পারে। তারপর দেখো a great number of, এখানে women হওয়ার কথা, কারণ নাম্বার অফ যখন বলছে তারপর একটা নাউন থাকবে এবং একটা প্লুরাল নাউন থাকবে। আচ্ছা, যাই হোক, দেখো কি বলছে, এই যে the garment industry has a pioneering role in the development of industrial sector of Bangladesh. Besides enriching the country's economy, it has played a very important role in alleviating unemployment. আচ্ছা, মানে এখানে alleviating unemployment মানে কি তোমরা বুঝতে পারছো? বেকার সমস্যা সমাধানের যে কথা সেটা বলা হচ্ছে। a great number of women মানে এখানে তোমরা সবাই জানো যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে বা বস্ত্রশিল্পে বাংলাদেশের প্রচুর মহিলা এখানে সংযুক্ত আছে, ঠিক আছে? এই যে চা এর ব্যাপারটা, চা বাগানের ব্যাপারটা, সেখানেও কিন্তু অনেক মহিলারা কাজ করে, এবং এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি আরেকটা যেখানে প্রচুর পরিমাণ মহিলা কাজ করে। তারপর দেখো নাম্বার ডি হচ্ছে দ্য চিপ but disciplined regimented workforce has been key for the success of this industry in our country. Number E, if we are able to sustain the development of our garment industry, we shall be able to engage many unemployed people and develop our country very fast. তো এই ধরনের সেন্টেন্সগুলো সাধারণত কনক্লুশনে থাকে। তারপর দেখো কলাম 10 নম্বরে কি আছে, এইটা এনশিয়েন্ট মেরিনারের কাহিনী। এটা এসটি কোলরিজ নামে একজন ইংরেজ কবি আছে, ওনার খুবই বিখ্যাত একটা কবিতা আছে রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। ওই কবিতাটা তোমরা চাইলে একটু পড়ে দেখতে পারো। সেই কবিতার কাহিনীটা এখানে বলা আছে যে দ্য এনশিয়েন্ট মেরিনার, এটা ওনাকে দিয়ে যেহেতু শুরু করা হচ্ছে, তো এনশিয়েন্ট মেরিনার কি সেটা বলতে হবে। মানে এখন দেখো দ্য এনশিয়েন্ট মেরিনার স অ্যান অ্যালবেট্রাস, এটাও হতে পারতো, ওয়েলকামড ইট অ্যাজ আ বার্ড, সেটাও হতে পারতো, তবে পাশেরটার সাথে মিলিয়ে দেখতে হবে। তো এরকম যদি মিলানো যায়, সেক্ষেত্রে দ্য এনশিয়েন্ট মেরিনার টোল্ড ওয়ান অফ দ্য গেস্টস অ্যাবাউট হিজ লাস্ট জার্নি অন দ্য সি। এটা এরকম, মানে কবিতাটা জানি দেখে আমি ইজিলি বলতে পারছি যে এখানে এটা হবে, কোনো কিছু না মিলিয়েই। যাই হোক, জিনিসটা এরকম হওয়ার কথা। আচ্ছা, চলো দেখি এখানে কি বলছে। দ্য এনশিয়েন্ট মেরিনার টোল্ড ওয়ান অফ দ্য গেস্টস অ্যাবাউট হিজ লাস্ট জার্নি অন দ্য সি। He and other sailors sailed away to the south until they arrived in the cold grey seas. Okay, তারপর দেখো the weather being very cold, there were no birds or animals in the sea. One day the sailors saw an albatross flying toward the ship. All of them welcomed it as a bird of good omen. আচ্ছা, গুড ওমেন বলতে এখানে সৌভাগ্যের প্রতীক, ঠিক আছে? শুভ কিছুর প্রতীক বলা হয় অ্যালবেট্রসকে, এর জন্য নাবিকরা বলে যে এটা তাদের জন্য শুভ পাখি বা শুভ মানে লাকি চার্ম এর মতন আর কি বিষয়টা। যাই হোক, এই ছিল আজকের ম্যাচিং। আচ্ছা, চলো এবার আমরা রিঅ্যারেঞ্জমেন্টে যাই। এখন রিঅ্যারেঞ্জমেন্টে তোমাদের স্টোরির মতন আসতে পারে, কারোর বায়োগ্রাফি থেকে চলে আসতে পারে, বা র্যান্ডম কোনো একটা টপিক সম্পর্কেও আসতে পারে। আজকের এই রিঅ্যারেঞ্জের যে এক্সাম্পলগুলো আমি দিয়েছি সেগুলো বেসিক্যালি বায়োগ্রাফি থেকেই আর কি দেওয়া। এই জায়গায় বেশ কনফিউশন থাকে আসলে। তো সাধারণত বায়োগ্রাফির যদি থাকে, ইন্ট্রোডাক্টরি লাইনটা একটু খুঁজে নিতে হয়, বা সে কত সালে জন্মগ্রহণ করেছে সেটা থাকে। এখন এইখানে যেটা দেখছো, এই জিনিসটা বেশ কনফিউজিং, কারণ এটা সক্রেটিসের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু সক্রেটিসের জন্ম, ফ্যামিলি সেসব নিয়ে কিন্তু বলা হয়নি। এইটা সক্রেটিসের যে মারা যাওয়ার বিষয়টা, বা তাকে যে হত্যা করা হয়েছিল পানিশমেন্ট দিয়ে হেমলক এর রস খাইয়ে, ওই জিনিসটার ব্যাপারে বলা হয়েছে। যদি এখানে হেমলকের উল্লেখ নেই, মানে তার বিদায় বেলার কথা বলা হচ্ছে, কাজে এইখানে ফার্স্ট লাইন পিক করাটা কিন্তু বেশ কঠিন, মানে আমার কাছে এটা পড়ে তাই মনে হয়েছে। তো এখানে দেখো, সবার মনে হতে পারে যে শুরুতে যে সি নাম্বার সক্রেটিস মেট হিজ ফ্রেন্ডস অ্যান্ড ডিসাইপলস, এটা 1 নম্বর লাইন হবে, কারণ এটা দিয়েই বোঝা যাচ্ছে যে এই প্যাসেজটা কিসের ব্যাপারে হতে পারে। কিন্তু এখানে আসলে এফ নাম্বারটাই বাঞ্ছনীয়, কারণ এই জায়গাটার
এই সেন্টেন্সটার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে আসলে এই রিঅ্যারেঞ্জটা বা এই প্যারাগ্রাফটা কিসের ব্যাপারে হতে পারে। সেটা হচ্ছে সক্রেটিসের লাস্ট আওয়ারের ব্যাপারে, ঠিক আছে। অ্যাট লাস্ট দ্য আওয়ার্স অফ ডিপার্চার হ্যাড অ্যারাইভড। ওকে, এই লাইনটা হবে সবার আগে। তারপর দেখো, সক্রেটিস মেট হিজ ফ্রেন্ডস অ্যান্ড ডিসাইপলস ফর দ্য লাস্ট টাইম। His friends and disciples could not bear the sight. They burst into tears and cried loudly like children. He argued with them about the immortality of the soul. He told them that the soul of a man cannot die. He asked them to let him die in peace. With eyes full of tears, they bade Socrates a last farewell. ঠিক আছে, এখানে কিছু জিনিস এদিক সেদিক হতে পারে, তবে এই যে লাস্ট নাম্বারটা যেটা, এটা বোঝা যাচ্ছে যে এটা সবার লাস্টেই হওয়ার কথা। এই জিনিসটা কয়েকটা সেন্টেন্স যদি তোমরা একটু ফিক্স করতে পারো, সেক্ষেত্রে বাকিগুলো পরপর বসিয়ে নেওয়াটা তোমাদের জন্য সহজ হবে। আচ্ছা, এরপর দেখো কি আছে এখানে। হচ্ছে তোমরা সবাই এটা অলরেডি হয়তো স্টোরিটা পড়েছো। এটা মেইনলি কবলারের সাথে থাকে, এখানে ফার্মারের সাথে দিয়েছে। দেখো শুরুতেই বলছে আর রিচম্যান। এটা শুরুতে তোমরা আগে ফার্মার খুঁজে দেখতে পারো, কিন্তু ফার্মার যদি না থাকে কার বিষয় দিয়ে শুরু হচ্ছে সেটা একটু দেখতে পারো। আর রিচম্যান যদি আমরা বলি, সেটা দিয়ে একটা ক্লু পাওয়া যাচ্ছে। আর রিচম্যান ওয়েন্ট টু আ ফার্মার উইথ 1000 টাকা ইন আ ব্যাগ। He said to him, "Look, my friend, keep his money and remove your distress." তারপরে দেখো, he dug a hole in his hut and kept the money there. আমার মনে হয়েছে এখানে ফার্মারের ব্যাপারে একটু ডিটেলস থাকলে ভালো হতো, মানে সেক্ষেত্রে শুরুটা তোমাদের জন্য ডিটেক্ট করাটা সুবিধাজনক। কিন্তু এখানে রিচম্যান দিয়ে শুরু করেছে এবং ফার্মারের ব্যাপারে ওরকম কিছুই বলা নাই, কিন্তু এখান থেকে আমাদের ধারণা করে নিতে হচ্ছে যে ফার্মার আসলে হয়তো বা, মানে যেহেতু ফার্মার অত বেশি আর্ন করে না, সেই হিসেবে এরকম মানে কষ্টেই দিন যাপন করে। আর নাম্বারটা দেখো, হঠাৎ করে বলে দিচ্ছে যে হি ডাগ আ হোল। এখানে ফার্মারের ব্যাপারে কিছুই নাই, কিন্তু হঠাৎ করে প্রোনাউন দিয়ে বলে দিচ্ছে হি ডাগ আ হোল ইন দ্য হাট অ্যান্ড কেপ দ্য মানি দেয়ার। এই জিনিসটা একটু আমার কাছে কনফিউজিং মনে হয়েছে, কিন্তু কোয়েশ্চেনে যদি এরকম দেয়া থাকে তাহলে তো কিছু করার নাই, তোমাদের ওভাবেই ইম্প্রোভাইজ করে, মানে ওভাবেই ভেবে চিন্তে একটা কিছু সুইটেবল অ্যান্সার দিয়ে আসতে হবে। তারপরে দেখো, নাও আ নিউ থিঙ্কিং টুক হোল্ড অফ দ্য ফার্মার। মানে যেহেতু এর আগের সেন্টেন্সে থিঙ্কিংয়ের কথা বলা হচ্ছে, নিউ থটের কথা বলা হয়েছে, তার মানে এখানে পরের সেন্টেন্সে থিঙ্কিং নিয়ে কথা বলাই স্বাভাবিক। তারপর দেখো, হি অলওয়েজ থট দ্যাট হিজ মানি কুড বি স্টোলেন এনি টাইম, সো হি কুডন্ট ডিভোট হিমসেলফ টু হিজ ওয়ার্ক। দিস থট কেপ্ট হিম অ্যাওয়েক অ্যান্ড হিজ স্লিপ ফ্লেড অ্যাওয়ে এট নাইট। লাস্ট নাম্বারটা হবে, হি গ্র্যাজুয়ালি রিয়েলাইজ দ্যাট হি হ্যাড মানি বাট নো পিস অফ মাইন্ড। আচ্ছা, যেহেতু তোমাদের 8টা, আরও 2-1টা সেন্টেন্স থাকলে হয়তো বা বাকিটুকু ভালোভাবে দেয়া যেত, কিন্তু কোয়েশ্চেনে এরকম থাকলে তখন তোমরা কি করবে? তখন আসলে কিছু করার নেই, ওখানে যেগুলো প্রোভাইডেড আছে সেইখান থেকেই পড়ে একটা কিছু অ্যান্সার করতে হবে। এখন দেখো, ওইটা একটা স্টোরির মতন ছিল, এইটা আবার বায়োগ্রাফিতে ব্যাক করছে, অ্যাব্রাহাম লিঙ্কনের ব্যাপারে বলা আছে। আচ্ছা, তো অ্যাব্রাহাম লিঙ্কন, এখানে লিঙ্কন ওয়াজ বর্ন ইন 1809, এটা তোমরা বলতে পারতে, কিন্তু শুরুতে আগে একটা ইন্ট্রোডাক্টরি লাইন খুঁজতে হয়। অনেক সময় কিন্তু এই বর্ন দিয়েই শুরু হয়, তো এই ক্ষেত্রে দেখো একটা ইন্ট্রোডাক্টরি লাইন কিন্তু আছে। অ্যাব্রাহাম লিঙ্কন ওয়াজ অ্যামাং দ্য গ্রেটেস্ট প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আচ্ছা, এরপরে আসতে পারে যে লিঙ্কন ওয়াজ বর্ন ইন 1809। তারপরে হি রোজ ফ্রম আ হাম্বল অরিজিন। হাম্বল মানে খুবই নম্র ভদ্র বা মিডল ক্লাস বা সাধারণ, এরকম বোঝাতেও কিন্তু হাম্বল কথাটা ইউজ করা হয়। আচ্ছা, তারপর দেখো, অ্যাজ আ ম্যান হি ওয়াজ সিম্পল অ্যান্ড কাইন্ড। তারপরে লিঙ্কন বিকেম গ্রেট বাই ডিন্ট অফ হিজ ওন এফোর্টস অ্যান্ড পারসেভারেন্স। আচ্ছা, এখানে দেখো সি নাম্বারটা যেটা বলছে, তারপরে সি এর পরে জি বলছে অ্যাজ আ ম্যান। এই অ্যাজ আ ম্যান
আর এই লিঙ্কন বিকেম গ্রেট, এই দুটো কিন্তু সোয়াপ করা যায়, আমার এটা মনে হয়েছে। যাই হোক, তারপর দেখো এইচ নাম্বার, দেয়ার ওয়ার মেনি নিগ্রো স্লেভস ইন আমেরিকা ইন দোজ ডেজ। আচ্ছা, এই জায়গাটা বলার কারণ হচ্ছে আমরা কিন্তু পরপর আব্রাহাম লিঙ্কনের ব্যাপারে বলে যাচ্ছি, কিন্তু এটা বলার কারণ হচ্ছে পরেরগুলো কিন্তু এই কথার ব্যাপারে, মানে এই নিগ্রো স্লেভসের ব্যাপারে বলা আছে, এই জন্য মাঝখানে আগে আমাদের এটা দিয়ে নিতে হচ্ছে। তারপর দেখো এ নাম্বার কি আছে, ডিউরিং দ্য টাইম হোয়েন হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা আ সিভিল ওয়ার টুক প্লেস ওভার দ্য কোয়েশ্চেন অফ স্লেভারি। এই নাম্বারে হচ্ছে ইট বিগ্যান ইন 1861 and continued for more than 4 years and Lincoln was in favor of the slaves. এই জন্য কিন্তু তাকে ওই সময় অনেক কটূক্তি, অনেক প্রোটেস্টের মধ্য দিয়ে যেতে হয়েছে তারই স্বজাতির কাছ থেকে, কিন্তু সে কি করেছে, মনে হয়েছে যে এটা খুবই ক্রুয়েল প্র্যাকটিস এবং এটার একটা শেষ হওয়া উচিত। এবং এই যে অ্যামেন্ডমেন্ট, ইউনাইটেড স্টেটসের 13 অ্যামেন্ডমেন্ট পাশ করার পর কিন্তু সে বেচারাকে কিছুদিন পর গুলিতে নিহত হতে হয়েছে, এটা খুবই দুঃখজনক। যাই হোক, দেখো এইটাও আরেকটা আমেরিকান প্রেসিডেন্টের ব্যাপারে বলা আছে, এটা হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে। এইখানে ফার্স্ট সেন্টেন্স স্পিক করাটা সহজ, দেখো ডি নাম্বারটা ইজিলি বোঝা যাচ্ছে। ডোনাল্ড জন ট্রাম্প ইজ দ্য 45th and current President of the United States. He was born on 14 June 1946 in Queens, New York City. তারপরে he earned an economics degree from the Wharton School. He then took charge of the Trump Organization, the real estate and construction firm founded by his parental grandmother. Then, during his real estate career, Trump built, renovated, and managed numerous office towers, hotels, casinos, and golf courses. Number G. Before entering politics, he was a businessman and television personality. Okay. তারপরে Trump won the general election of November 8, 2016 in a surprise victory against Democratic opponent Hillary Clinton. Number C, he commenced his presidency on January 20, 2017. আচ্ছা, এই ক্ষেত্রে এটা যথেষ্ট সহজ ছিল কারণ ক্রনোলজিটা ইজিলি বোঝা যাচ্ছিল। অনেক সময় বায়োগ্রাফিতে কিন্তু এরকম সহজ হয় না, যেমন সক্রেটিসেরটাই, ওটা কিন্তু বায়োগ্রাফিক একটা এলিমেন্ট, কিন্তু ওখানে ক্রনোলজিটা এতটা ক্লিয়ার না। দেখো এই যে এটা বলছে কাজী নজরুল ইসলামের ব্যাপারে। ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। হি ইজ a rebel poet and our national poet. Nazrul Islam was born on the 20th May 1899 in Bardhaman. He lost his father in his childhood. As a result, his mother fell in a great financial problem. He spent his early life in great hardship. He was called Dukhu for his sorrow. Number B, দেখো last one. One day this Dukhu Miya became a great poet. আচ্ছা, এটাও কিন্তু একটু প্রবলেমেটিক এই জন্য মনে হয়েছে কারণ এখানে ক্রনোলজিটা খুব একটা স্পষ্ট নয়। হ্যাঁ, এখন এটাকে ভিন্নভাবে রিঅ্যারেঞ্জ করা যায়, কিন্তু সমস্যাটা হচ্ছে যখন তোমরা বোর্ডে এক্সাম দিবে ওখানে কয়েকটা ধরনের কিন্তু হয়তো বা একাধিক এই টাইপের রিঅ্যারেঞ্জের জন্য একাধিক অ্যান্সার দেয়া থাকতে পারে টিচারের কাছে। এখন এই ক্ষেত্রে টিচারদেরও আসলে কিছু করার থাকে না, যে যেরকম ইনস্ট্রাকশন দেয়া থাকে সেই অনুযায়ী তাদের মার্ক দিতে হয়। ঠিক আছে, যেরকম অ্যান্সার তাদের সামনে থাকবে সেই অনুযায়ী দিবে। এখানে দু একটা সেন্টেন্স আমার মনে হয়েছে যে হয়তো বা এদিক ওদিক করেও সাজানো যায়, তাতে খুব একটা অসুবিধা হবে না। তো হয়তো এই এরকম জায়গায় হয়তো বোর্ড থেকে একাধিক অ্যান্সার দেয়া থাকতে পারে। যাই হোক, এখানে দেখো কি বলছে, এটা হচ্ছে ইঁদুরের ব্যাপারে।
ওই যে কান্ট্রি মাউসের গল্প হয়তোবা তোমরা পড়ে থাকবে, সেটা ওই যে শহুরে ইঁদুর আর গ্রাম্য ইঁদুর যে। ওকে, এখানে কি দেখো, a country mouse lived in a field of barley. He was very quick and clever. He ate barley and the roots of other plants. One day a mouse from the town came to see the country mouse. His home was in a big house in the town and he was very proud. But the town mouse did not enjoy, okay, but the town mouse did not enjoy his dinner. He brought out very best barley and roots for meal. Number D, the country mouse gave the town mouse dinner in the barley field. আচ্ছা, এই জায়গাটা আমার মনে হচ্ছে একটু সমস্যা আছে। বাট দ্য টাউন মাউস ডিড নট এনজয় হিজ ডিনার, এটা আসলে পরে হওয়ার কথা, এটা লাস্টে হওয়ার কথা। কারণ এখানে যেটা বলছে যে দ্য কান্ট্রি মাউস গেভ দ্য টাউন মাউস ডিনার ইন দ্য বার্লি ফিল্ড, হি ব্রট আউট ভেরি বেস্ট বার্লি অ্যান্ড রুটস ফর দ্য মিল, বাট দ্য টাউন মাউস ডিড নট এনজয় হিজ ডিনার, এরকম হওয়ার কথা আসলে অ্যান্সারটা। ঠিক আছে, সেই হিসেবে ই নাম্বারটা লাস্টে হলে ভালো হয় আমার যেটা মনে হচ্ছে। ঠিক আছে, ই নাম্বারটা তোমরা লাস্টে দিবে, মানে সি তারপরে এই যে DCE এরকম হলে মনে হয় ভালো হয়। আচ্ছা দেখো, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এটা বলা হচ্ছে নোবেল প্রাইজের ক্ষেত্রে, বা আলফ্রেড নোবেল প্রাইজ না, আলফ্রেড নোবেলের ব্যাপারে বলা হচ্ছে। তোমরা জানো কি না, নোবেল প্রাইজ ঘোষণা কিন্তু শুরু হয়ে গিয়েছে। ফিজিক্সে, তারপর মেডিকেল সায়েন্সে কিন্তু দেয়া হয়ে গিয়েছে, তিনজন করে মানুষ পেয়েও গিয়েছেন। যারা এবছর মেডিকেল সায়েন্সের চিকিৎসায় সেটা পেয়েছেন হেপাটাইটিস সি রিলেটেড কাজ করার জন্য, এবং ফিজিক্সে পেয়েছেন এক্সট্রা টেরেস্ট্রিয়াল বা মহাকাশে গবেষণার বিভিন্ন সাইডে গবেষণা করার জন্য তারা পেয়েছেন ফিজিক্সের। এনিওয়ে, এখানে একজন মহিলাও আছেন কিন্তু। যাই হোক, আমরা একটু দেখি আলফ্রেড নোবেলের ব্যাপারে এখানে কি বলছে। ফার্স্ট এটা হচ্ছে, ডক্টর আলফ্রেড নোবেল ওয়াজ বর্ন অন 21 October 1883 at Stockholm, Sweden. এটাও পিক করা সহজ কারণ এখানে ইন্ট্রোডাক্টরি লাইনটা ইজিয়ার। আচ্ছা, হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার. He invented dynamite after some years of joining his father's company. He earned a lot of money from his dynamite business. He undertook his plan to give an award for encouraging the creative world. This award was named after Alfred Nobel. So it is called the Nobel Prize. This award is also given for setting up peace in the world. যাই হোক, এই 8টাই ছিল। এখন তোমাদের এই 7টা রিয়ারেঞ্জ এবং 10টা ম্যাচিং আজকে আমরা আলোচনা করলাম। এখন এটা অ্যাপারেন্টলি ইজিয়ার মনে হতে পারে, রিয়ারেঞ্জ কিন্তু আমার কাছে বেশ ঝামেলার মনে হয় আসলে। কাজেই তোমরা সবাই সাবধান, এই বিষয়ে বেশি বেশি প্র্যাকটিস করবে। আর ম্যাচিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওইটা মোটামুটি সহজ থাকে। এবং আরেকটা জিনিস, যদি সেন্টেন্স স্ট্রাকচার তোমরা ঠিক রাখতে পারো, আমার মনে হয় যে তোমাদের নাম্বার কাটবে না, কিন্তু মিনিংফুল হতে হবে অ্যাট দ্য সেম টাইম। যাই হোক, আজকের মতন আলোচনা এখানেই শেষ করছি। তোমরা ম্যাচিং, রিয়ারেঞ্জ এই জিনিসগুলো ফার্স্ট পেপারে খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট পেপারে কিছু রিটেন আইটেম থাকায় ওখানে মার্কস কম আসে, আর এই জিনিসগুলো হচ্ছে ফার্স্ট পেপারে নাম্বার তোলার খুব গুরুত্বপূর্ণ জায়গা। কাজেই তোমরা সবাই বেশি বেশি প্র্যাকটিস করবে এই আইটেম দুটো। আচ্ছা, তো আজকের মতন এখানেই আমি শেষ করছি। আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততদিনে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ